নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগে করা মামলায় দুই পক্ষের বক্তব্য শোনার পর ডিআই এর কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। সাথেই এখতিয়ার বহির্ভূত আবেদন বলে পদ অপসারণের আবেদন খারিজ করে দেন বিচারক। পার্টিগত ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে নানান জনমুখী প্রকল্পের উন্নয়ন করতে চেয়েও পারছেন না বিজেপি বিধায়ক। এই নিয়ে আজ শিলিগুড়ি মেয়র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মূর্তির পর্যটন কেন্দ্রে হঠাৎ হাতির হুলস্থুল কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাতের অন্ধকারে হঠাৎ মূর্তির পর্যটন কেন্দ্র এলাকায় ঢুকে পড়ে একটি দাতাল হাতি। খাদ্যের খোঁজে গরুমারা জাতীয় উদ্যান থেকে মূর্তি নদী পেরিয়ে গ্রামমুখী হয়ে আসে হাতিটি। পর্যটক এবং স্থানীয়দের সামনে আচমকায় হাতিটিকে দেখে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়ায়। রিসর্ট কর্মী এবং গ্রামবাসীরা টর্চের আলো দেখিয়ে তাকে সরানোর চেষ্টা করলেও প্রথমে সে পথ বদলায় না। পরে বন দপ্তর এবং গ্রামবাসীদের দীর্ঘ প্রচেষ্টায় রাতেই হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। জলপাইগুড়ির তিস্তা সেতুর মুখে হঠাৎই একটি 12 চাকার ট্রাকের মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ট্রাক, আর তাকে ঘিরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল শব্দ শুনে বাসিন্দারা বাইরে এসে দেখেন আগুনে গ্রাস করেছে ট্রাকটিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং দমকল বাহিনী। তাদের তৎপরতায় অনেকক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে। ঘটনা দেখুন, আমরা তো সেরকম কিছু জানি না, আমরা বাড়িতেই ছিলাম। তো কিছুক্ষণ আগে দেখি হট করে একটা বহুত জোরে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমরা সবাই বাইরে দৌড়ে বেরোলাম। দেখলাম যে এখানে একটা গাড়িতে ধাক্কা লেগে, হয়তো নিজেই ধাক্কা লেগেছে কিনা জানি না, পুরো আগুন জ্বলছে। তো আমরা সবাই দৌড়ে এসে দেখলাম যে পুরো গাড়ি একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। তো আমরা ফায়ার ব্রিগেডে ফোন করলাম, ফায়ার ব্রিগেড আসছে। তো জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডেও ফোন করা হয়েছে, জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডও আসছে। তো এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি। হ্যাঁ, পুলিশ তো দেখলাম 2-1 জন এসছে। তো পুলিশ তো এসে দেখছে, এখন পুলিশেরও তো কিছু করার নেই। মোটামুটি ধরেন 20 মিনিট হয়ে গেল। এটা আপনার দমোহনীর তিস্তা ব্রিজ এলাকায়। কি গাড়ি সেটা বুঝতে পারছি না, মানে অন্ধকারের মধ্যে। বড় গাড়ি যত সম্ভব 10 চাকা 12 চাকা হতে পারে। আমার নাম প্রসেনজিৎ তালুকদার। ভুয়ো আইপিএস সেজে প্রতারণার ছক এক যুবকের। আলিপুরদুয়ারের পুলিশের জালে গ্রেফতার বিধাননগরের এক যুবক। সেন্ট্রাল আইবির আইপিএস অফিসার সেজে প্রতারণার ছক কষার অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস, বাড়ি বিধাননগরে। পুলিশের সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ারের একটি হোটেলে দীপব্রত চক্রবর্তী নামে ভুয়ো আধার এবং ভোটার কার্ড জমা দিয়ে তিনি নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করেন। এরপর তিনি এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। তার কথাবার্তা এবং আচরণে অসঙ্গতি লক্ষ্য করেই সন্দেহ দানা বাঁধে। ব্যবসায়ীদের কেউ বিষয়টি পুলিশের কাছে জানালে তদন্তে নামে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফ্লাইওভার সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো আধার কার্ড, এপিক কার্ড এবং মোবাইলে সংরক্ষিত ভুয়ো আইপিএস পরিচয়পত্র। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। বিভিন্ন দিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রধান শিক্ষিকার করা মামলায় স্কুল পরিদর্শকের কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। গত 10ই নভেম্বর জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধান শিক্ষিকা এবং সহশিক্ষিকাকে হেনস্থার অভিযোগ ওঠে। এই ঘটনার পর সভাপতির পদ থেকে সৈকত চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন দায়ের করেন প্রধান শিক্ষিকা সুতপা দাস। এই মামলায় এদিন দুই পক্ষের বক্তব্য শোনার পর এদিন ডিআই এর কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করে হাইকোর্ট। একই সঙ্গে এখতিয়ার বহির্ভূত আবেদন বলে সভাপতি পদ থেকে সৈকত চট্টোপাধ্যায়ের অপসারণের আবেদন খারিজ করে দেন বিচারক। একজন বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তাকে আসতে হচ্ছে কোর্টে। কেন? যে তার প্রেসিডেন্ট, যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির, তিনি হচ্ছে স্টাফ রুমে তাকে কান ধরে উঠবোস করাচ্ছেন। তার কারণ তার কথা মতো তিনি চলেন না এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। আমরা কোর্টকে বলেছি যার সত্যতা যাচাই করে আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের পক্ষে ওই স্কুল, ওই বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়বে। আপনি ইমিডিয়েট এর একটা ব্যবস্থা গ্রহণ করুন। অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র দুপক্ষের শুনানি শুনে উনি ডিআই জলপাইগুড়িকে ডাইরেক্ট করেছেন যে একটা রিপোর্ট ফাইল করতে। আমরা যে ভিডিও এবং যে পেন ড্রাইভ দিয়েছি, আমরা যে রিপ্রেজেন্টেশন ওনাকে দিয়েছি, উনি এতদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার একটা রিপোর্ট সত্যতা বিচার করে কোর্টে জমা দিতে বলেছেন 2 উইকসের মধ্যে। উদয় শঙ্কর চট্টোপাধ্যায়। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী 10ই নভেম্বর একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন যে এই সৈকত চ্যাটার্জি, যাকে চেয়ারম্যান করা হয়েছে জলপাইগুড়ি পৌরসভা, তখন আমি শপথ নেইনি, শুধু ভাইস চেয়ারম্যান থেকে রিজাইন করেছি সেই দিনই। তখন তিনি বললেন যে একজন সুনীতিবালা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষাকে কান ধরে উঠবোস করিয়েছে বলে একটা সিসিটিভি ভিডিও হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওর কোনো সত্যতা নেই। তারপরে ওই স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাস মহাশয়া তিনি একটা হাইকোর্টে রিট পিটিশন করেন যার নাম্বার 2321 এবং আমাকে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং একই সাথে আমার বিরুদ্ধে এবং ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সৈকত চাজির বিরুদ্ধে এবং ব্যক্তি সৈকত চাজির বিরুদ্ধে। এবং এই 2321-এ তিনি দাবি করেছিলেন, যে আপনাদের দেখাচ্ছি, সেখানে তিনি পেন ড্রাইভ দেখিয়েছেন আজকে তার লয়ার, এবং সেখানে সেই ভিডিওর পেন ড্রাইভ মানে সিসিটিভি ফুটেজ, যেটা তারা বলছেন তথাকথিত সিসিটিভি ফুটেজ। এবং একটা দেখুন, প্রেয়ারের ইতে লেখা আছে, পাস অ্যান ইন্টারিম অর্ডার commanding the respondent authority to stop to restrain the respondent number 9 from functioning any further holding of the position of the president. But respondent number 9 আমি বিবাদী নম্বর 9 আমি যাতে সুনীতিবালার প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে না পারি। ওই ভিডিওর সত্যতাকে মানে কোনো গুরুত্ব দিতে রাজি হননি মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র, এবং তারপরে তিনি কোনো রকম অন্তর্বর্তীকালীন অর্ডার দেননি যে আমি আর কাজ করতে পারবো না, এবং তিনি জেলা পরিষদের রিপোর্ট চেয়েছেন। তারপর আমরা এফিডেভিটের অপোজিশন দেবো, এফিডেভিটের রিপ্লাই দেবে। এই অন্তর্বর্তীকালীন এই যে ইন্টারিম যে অর্ডারটা তারা চেয়েছিল, আমি যাতে সুনীতিবালা স্কুলের প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে না পারি, এটা তারা পায়নি। এবং ভিডিওর সত্যতাকে কোনোভাবে প্রতিষ্ঠিত করা যায়নি, যেটা আমি বারবার বলে এসেছিলাম, যেটা সম্পূর্ণভাবে বিজেপির রাজনৈতিক চক্রান্ত এবং ওই প্রধান শিক্ষিকা চক্রান্ত, আমি বারবার বলে এসেছিলাম। এবং তার সাথে আরও কিছু লোক বৃহত্তর চক্রান্তে ছিল। আজকে এটা সত্যের জয় হলো। আজকে কোনো রিট পিটিশন 2321-এ তারা যে ইন্টারিম অর্ডার চেয়েছিল যে আমি যাতে সুনীতিবালা স্কুলের ভিডিও দেখিয়ে যে সুনীতিবালা স্কুলের প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে না পারি, তাদের সেই আবেদন খারিজ হয়ে গেছে। ডিআইয়ের কাছ থেকে শুধুমাত্র একটা রিপোর্ট চাওয়া হয়েছে, তারপর আমরা এফিডেভিট অপোজিশন দেবো, এফিডেভিট রিপ্লাই দেবো। ওদের বক্তব্য শোনার পরে জজ সাহেব বলেন যে স্কুলের হেডমিস্ট্রেসের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের রিমুভাল বা অপসারণের ব্যাপারে হেডমিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না, কারণ এটা স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট। স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তাকে অপসারণ করা হবে বা কী করা হবে, সেটা স্টেট গভর্নমেন্টের ব্যাপার। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাকর্ডিং টু দ্য রুলস যে আছে সেই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এই বিষয়ে হেডমিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না। আর হেডমিস্ট্রেস যিনি পিটিশনার, তিনি যেহেতু কিছু অ্যালিগেশন এনেছেন রিট পিটিশনে, সেই সম্বন্ধে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল জলপাইগুড়ি। হ্যাঁ, সেই ব্যাপারে কোর্ট কোনো মন্তব্য করেনি, কারণ সেটা একটা অ্যালিগেশন। সেই অ্যালিগেশন এখনও কোনো কোর্টে প্রুভ হয়নি যে সেটা অ্যালিগেশনটা কারেক্ট বা ভিডিওটাও কারেক্ট।
ওরা ভিডিওটা কোর্টকে বলেছে, ভিডিওর কথাও পিটিশনে বলেছে, ভিডিওটাও সম্ভবত কোর্টে নিয়ে এসেছিল, কিন্তু সেটা জজ সাহেব এই মুহূর্তে এই স্টেজে অন্তত আজকে দেখেননি বা কনসিডার করেননি। তো যা অভিযোগ উনি এনেছেন সেই ব্যাপারে সম্পূর্ণভাবে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে কোর্ট। রিপোর্ট তোলা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। আর কোনো অন্তর্বর্তী কোনো অর্ডার, মানে ইন্টারিম কোনো অর্ডার ওনার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে কাজ করার ক্ষেত্রে বা ম্যানেজিং কমিটির ক্ষেত্রে কোনো ইন্টারিম অর্ডারই কোর্ট দেয়নি। বিক্রমাদিত্য ঘোষ। শিলিগুড়ির কাউন্সিলর, নেতাকর্মী এবং ডেপুটি মেয়রদের আয়ের উৎস কি? শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এই নিয়ে নেতাদের আয় অর্থ নিয়ে তির্যক মন্তব্য করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বাবুর অভিযোগ, এককালে যে সমস্ত কাউন্সিলরেরা লোকের কাছে হাত পেতে টাকা নিয়ে সংসার চালাতো, আজ তারা কোটি কোটি টাকার মালিক হলেন কি করে? শঙ্কর ঘোষের আরো অভিযোগ, জমি, ফ্ল্যাট বাড়ি এবং জীবনযাপনের জন্য যে অর্থ তৃণমূল নেতারা খরচ করছেন সে টাকা তারা পাচ্ছেন কোথায়? বিগত দুদিন যাবৎ শিলিগুড়িতে তৃণমূলের কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মন শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়রকে নিয়ে নানান কুমন্তব্য করেছেন। শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়রকে এর আগে চড়ে চড়ে মাস্তুতো ভাই বলেছিলেন দিলীপ বর্মন। গতকাল দিলীপ বর্মন আবার শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়রকে দুর্নীতিগ্রস্ত তকমা দেন। আজ সেই প্রসঙ্গ টেনেই শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়র সহ তৃণমূলের নেতা এবং কাউন্সিলরদের নিয়ে নানান মন্তব্য করলেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, মানুষ জানতে চায় এই আয়ের উৎস কি। যদি বিন্দু মাত্র লজ্জা থাকে, প্রবীণ এই রাজনীতিবিদের অবিলম্বে পদত্যাগ করা উচিত, অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত, এবং যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিষ্কার প্রমাণ করতে পারছেন তার তো ওই পদে থাকারই অধিকার নেই, এই অভিযোগ কে করছে? খোদ মেয়র পরিষদ। এবং আপনারা ভাববেন দিলীপ বর্মনের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কাউন্সিলর, বলেছেন বিকাশ ঘোষ, অশোক ভট্টাচার্য, গঙ্গোত্রী দত্ত তারা কেউ বিল্ডিং এবং পিডব্লিউডির এমএমআইসি ছিলেন না। আপনি কেন আছেন? আর আপনার সময় আপনার এই ধরনের বিল্ডিং নিয়ে এত অভিযোগ কেন আসছে? এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি, যে উনি অন্যদেরকে দায়িত্ব না দিয়ে নিজে কেন দায়িত্ব রেখেছেন। তাহলে কি দিলীপ বর্মন সাহেবের চড়ে চড়ে মাস্তুতো ভাই এটাকেই স্ট্যাম্প মেয়র সাহেব নিজে দিয়েছেন? তার জন্যই উনি এমএমআইসি বিল্ডিং এবং এমএমআইসি পিডব্লিউডি নিজের হাতে রেখেছেন? এর বিচার শিলিগুড়ির জনগণ করবে। অবসান একটাই, এই অবসানের একটাই এই বঞ্চনার অবসানের একটাই উত্তর, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে বিসর্জন দিয়ে এই বঞ্চনার অবসান ঘটাবে। দিলীপের ব্যাপারটা নিয়ে আমাদের কাউন্সিলররা বলে দিয়েছে, ওটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আর আমি যা বলার আমি দলকে বলি, এটা নিয়ে ও যা বলছে বলছে শিলিগুড়ি মানুষকে বঞ্চনা করা হচ্ছে, বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ হচ্ছে না, সেটা বিধান অনশনও বসবেন নাকি এই শীতকালীন অধিবেশন? আরে শীতকালীন অধিবেশনে বসবে বা কি করবে, এই পাবলিসিটি দিতে চাইছে। আমাদের কাছে ডিটেল যা আমার কাছে হিসেব আছে সেটা আমার কাছে আছে, হ্যাঁ, সেটা আমি আমাদের একটা প্রেস কমিউনিকেশন আমাদের অফিসারদের দিয়ে করিয়ে দেবো। তারা সব প্রেসকে পাঠিয়ে দেবে, যা ডকুমেন্টস আছে দিয়ে দেবো, আমার কাছে যা আছে। ওটা ওই ডকুমেন্টস তো কেউ চেঞ্জ করতে পারবে, কারণ কোন ডেটে টেন্ডার হচ্ছে, কোন ডেটে ওয়ার্ড অর্ডার হচ্ছে, কোন ডেটে রিজার হচ্ছে, সব ম্যাটার অফ ডকুমেন্টস। আমি যদি বলি সেটাও ঠিক হবে না, আবার অন্য একজন বললেও ঠিক হবে। এখন যদি কেউ অনুসরণ করতে চায়, কে কী করতে চায় তার ব্যাপার। এর আগে বহুবার অসুবিধা অনেক কিছু করেছে, তার সঙ্গে তারই শিষ্য ছিল, সেই থিওরি ফলো করছে, করবে। যে সারাদিনে আমার প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো আমি করি। আমার এই ফুটেজ খাওয়ার জন্য এখানে ওখানে ঘুরে দাঁড়ানোটা আমার কাজ না, তবে আমার এখনো লাঞ্চ হয়। আরেকটা অভিযোগ যে বারবার যেটা বলে যে কোনো মিটিংয়ে বিজেপি বা বিরোধীদের ডাকা হচ্ছে না, নিজেরা মিটিং করছে, নিজেরাই সিদ্ধান্ত। আমরা ওদের এখানকার পরিষদে আমরা পুরসভার কাজ, পুরসভা বিজেপি প্রতিনিধি দল, তার লিডার অফ দি অপোজিশন বা তাদের কনসার্ন কাউন্সিলর প্রত্যেকটা প্রোগ্রামে রাখা হয় এবং তারা প্রোগ্রামগুলো তো আসে। লাস্ট দুটো আমি বলেছে যে
জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি মিটিং বা এই ধরনের সরকারি কারণ আপনাকে উদ্দেশ্য করেই বলেছে যেহেতু সেন্ট্রাল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে শঙ্কর ঘোষ বিধায়ক আছে কিনা আমি জানি না। আগে রোগী কল্যাণ আমি হেড করতাম, এখন হেড আমরা করি না। আমাকে গভর্নমেন্ট নমিনি হিসাবে রাখা হয়েছে দুটো মেডিকেল কলেজ এবং তার একটা গভর্নমেন্ট ফর্মুলা আছে। আগে আমি দেখেছি ছিল মেম্বার, এক সময় শঙ্কর মালাকার ছিল, আর এক সময় নকশালবাড়ির এমএলএ আনন্দ ছিল না। আনন্দ কতগুলো মিটিংয়ে এসেছিল, কিন্তু ওখানে শঙ্কর ছিল না। আর এখানে তো আমি শঙ্করকে কোনোদিন দেখিনি, ও মেম্বার আছে কি না আছে, এটা স্বাস্থ্য দপ্তর থেকে করে, আমি কি ওটা করিনি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয় 85 বছর ধরে স্নেহ মূল্যবোধে শিশুদের ভবিষ্যৎ গড়ছে এই বিদ্যালয়। সভাপতি শুভ্রাংশু চাকি ও সম্পাদক তপন কুমার মিত্র অভিভাবকদের সন্তানদের ভর্তির জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছেন। 2026 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিদ্যালয় অফিস থেকেই। আবেদন মূল্য 150 টাকা, বেলা 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 03561230347 এই নম্বরে। শিশু নিকেতন, বাবুপাড়া, জলপাইগুড়ি। স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ। মাল এবং ক্রান্তি ব্লকে চালু হলো স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট। গতকাল সন্ধ্যায় ওদলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বর থেকে এই বিশেষ চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মাল এবং ক্রান্তি ব্লকের প্রত্যন্ত দুর্গম এবং পশ্চাৎপদ অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতেই এই উদ্যোগ। ছোটখাটো হাসপাতালের মতো এই ভ্রাম্যমাণ ইউনিটে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্যাথোলজি এবং ইসিজি পরীক্ষার সুবিধাও থাকবে। সপ্তাহে 5 দিন এই যান মাল এবং ক্রান্তি ব্লকের বিভিন্ন আন্তঃসীমা এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দেবে। এর ফলে বহু মানুষের দরজায় পৌঁছে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা। উপস্থিত ছিলেন মাল ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর কর সহ অন্যান্য আধিকারিকেরা। হ্যাঁ, এবার অনেক লোকের উপকার হবে। এটা সপ্তাহে 5 দিন আমরা ক্যাম্প করব, সেরকম প্ল্যান করেছি। সেখানে ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান সবাই যাবেন, গিয়ে ক্যাম্প করবেন। যেসব জায়গায় লোকরা ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা, মনে করুন হেলথ ফ্যাসিলিটি একটু দূরে, তো তাদের অনেক উপকার হবে। এটা মাল ব্লক, ক্রান্তি ব্লক আর মাটিয়ালি ব্লক, 3টে ব্লক। যোগাযোগ কিভাবে করবো? মাটিয়ালির বিএমএস এর সঙ্গে কথা বলবো, তারপর মাল ও বিডিও সাহেবরা আছেন, জিপি প্রধানরা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে আমরা ক্যাম্পের ব্যবস্থা করব। সভাপতি আছেন, সভাপতি সাহেব। কোন জায়গায়? ওই তো মাল ব্লক এবং ক্রান্তি ব্লকের মধ্যে হবে। এটা কোন জায়গা? এটা ওদলাবাড়ি রুরাল হসপিটাল। বড়দিঘিগামী দীর্ঘ 9 কিলোমিটার রাস্তার দাবিতে পূর্ত দফতরের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ। রাস্তার দাবিতে বিক্ষোভরত হলেন মাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আরমান আরশাদ, মৌসুমী সরকার সহ স্থানীয়রা। দীর্ঘ 9 কিলোমিটার রাস্তার দাবিতে বিগত দিনেও বহুবার আন্দোলনরত হয়েছিলেন স্থানীয় বাসিন্দা সহ এলাকাবাসী। রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়েছিল। পরবর্তীতে রাস্তার কাজের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। দীর্ঘ এই 9 কিলোমিটার রাস্তায় তৈরি হয়েছে মরণ ফাঁদ।
মৃত্যুর ঘটনাও ঘটেছে এই রাস্তায়। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও রাস্তার কাজ শুরু না হওয়ায় জনমানবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর এদিন খোদ মাল পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ আরমান আরশাদ, মৌসুমী সরকার সহ তৃণমূল সংখ্যালঘু সেলের মাল ব্লক সভাপতি রাকেশ হকের নেতৃত্বে স্থানীয়রা পূর্ত দপ্তরের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভরত হলেন। আন্দোলন চলাকালীন অবস্থায় পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌভিক সাহা তার কক্ষে উপস্থিত ছিলেন না। আরমান আরশাদ, মৌসুমী সরকাররা বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও রাস্তার কাজ এখনো শুরু করা হয়নি। কাজ কেন শুরু হয়নি তা জানতেই এদিন পূর্ত দপ্তরের আধিকারিকের কাছে আমরা এসেছি, কিন্তু তিনি অফিসে না থাকার দরুন কার্যত বাধ্য হই পূর্ত দপ্তরের সামনে রাস্তার আন্দোলনে শামিল হতে। এ ব্যাপারে পূর্ত দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যে রাস্তাটার কি কন্ডিশন বা স্ট্যাটাসটা কি আছে, যেহেতু ওনারা বলেছিল যে রিভাইজ শিডিউল করবে, তো রিভাইজ শিডিউল করার কারণে আমরা তার সঙ্গে কথা বলতে আসি, কিন্তু ওনাকে দুপুর 2টার থেকে এখানে পাওয়া যাচ্ছে না। আমরা বারে বারে ওনাকে রিকোয়েস্ট করছি যে 4টা অবধি সময় দিচ্ছি, আপনারা আসেন, আমরা জাস্ট জানতে যাচ্ছি যে রাস্তার স্ট্যাটাস কি, কিন্তু তারা আজকে আসছেন না। তার মানে এরা কি পাইছে? এই রাস্তাটা নিয়ে যেখানে শিডিউলে উল্লেখ আছে যে ব্ল্যাক বিটুমিনাসটাকে পুরো তুলে ফেলতে হবে, সেটা থাকা সত্ত্বেও তারা কি কারণে আসছে না আমাদের এটাই জানকারি। কারণ শিডিউলে তো উল্লেখ আছে, আমরা তো ওটাই দাবি করছি যে অ্যাকর্ডিং টু শিডিউল যেটা উল্লেখ আছে সেটা তুলে দিলে তো রাস্তাটা চলাচল যোগ্য হবে। প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদেরকে তার জবাব দিতে হবে। ধরেন আপনারাই শাসন ক্ষমতায় রয়েছেন, শাসন ক্ষমতায় আমরা আছি ঠিকই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো টেন্ডার পাস করে দিয়েছে। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি তো বলে দিয়েছে যে এখানে রাস্তাটা হোক, কিন্তু এখানে পিডব্লিউডি দপ্তরের গাফিলতি রয়েছে। এই কারণে আমরা পিডব্লিউডি অফিসের সামনে ধর্নাতে বসছি। শিশুদের আবেগ চিলড্রেন পার্ক অথবা শিশু উদ্যানের কাজ শুরু হয়েছে জলপাইগুড়িতে পৌরসভার উদ্যোগে। পার্কটি জেওয়াইএমএ ক্লাবের নিজস্ব জমিতে অবস্থিত। জলপাইগুড়ি পৌরসভা জলপাইগুড়ি শহরের বিভিন্ন পার্কগুলিকে সংস্কার করে নবরূপে করার পরিকল্পনা নিয়েছে। সেই মতো জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিশু উদ্যান বা চিলড্রেন পার্কের কাজ শুরু হয়েছে। এই পার্কটি একসময় শিশুদের খেলাধুলার একমাত্র জায়গা ছিল। বর্তমানে সেই পার্কের কাজ জলপাইগুড়ি পৌরসভা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই এই পার্ক সংস্কার করার কাজ শুরু করেছিলেন প্রাক্তন পৌরপিতা মোহন বসু, কিন্তু করোনার পর সেই পার্কের কাজ না হওয়ার জন্য পার্কের অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছিল। আবারও সেই পার্কের কাজ আধুনিকভাবে শুরু করে দিয়েছে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। প্রথমেই পার্কের চারিদিকে নিকাশি নালা করা হয়েছে, এখন শুরু হয়েছে পার্কের চারিদিকে সংস্কারের কাজ। তৈরি করা হচ্ছে টয়লেট, সাথে পার্কের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এখানেই রয়েছে একটি ডোবা, সেটিও সংস্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন যে জেওয়াইএমএ ক্লাবের সাথে আলোচনা করে তারপর পার্কের বিষয়ে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে। পার্কে মোটামুটি কি কাজ চলছে শিশু উদ্যানে? শিশু নিবেদন পার্কে জঙ্গল পরিষ্কার করা এবং যে কাফেটেরিয়াটা রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম যে চিলড্রেন্স পার্ক আমার স্বপ্ন, ছোটোবেলায় সেখানে খেলাধুলা করেছি, 8 নম্বর ওয়ার্ডে আছে। সেই চিলড্রেন পার্কে কাফেটেরিয়াটা হয়েছে, সেটাকে এখন জলের লাইন দিচ্ছে, কাফেটেরিয়াটাকে চালু করব, খেলনাগুলো ঠিক করব, পার্কে গেটও হয়ে গেছে। এরপর আমরা জেএমএ ক্লাবের সাথে বসে নিয়ে একটা এগ্রিমেন্ট করে একটা অল্প পয়সায় কিছু টিকিটে যাতে টিকিট করে, কারণ চালাতে তো হবে, উপার্জন না থাকলে ব্যয় করা যায়, তা সেখানে করে আমরা চিলড্রেন পার্কটাকে সুন্দর করে সাজিয়ে তুলে খুব দ্রুত যাতে আগামী বেশ কয়েক মাসের মধ্যে আমরা চিলড্রেন পার্ক চালু করতে পারি তার উদ্যোগ করব। হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা বেশি। বিক্রেতাদের বক্তব্য, পেঁয়াজ কলির জন্যই দামের এই বৈষম্য। জলপাইগুড়ি জেলায় পেঁয়াজের দাম কিছুটা বেশি, কিন্তু জলপাইগুড়ির আশেপাশে হলদিবাড়িতে পেঁয়াজের দাম অনেকটাই কম। জলপাইগুড়ির বাজারে পেঁয়াজের দাম 25 থেকে 30 টাকা কেজি দরে, তবে অন্যদিকে হলদিবাড়ি জেলার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 15 টাকা কেজি দরে। তবে হেরফের কেন তা আমদানির জন্যই না বরং কোয়ালিটির জন্যই এই দাম বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে পাশেই হলদিবাড়িতে পেঁয়াজের 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে খুচরো 15 টাকা কেজি হলেও পাইকারি বাজারে আরো দাম কম। যথেষ্ট আমদানি থাকার কারণেই দাম কম রয়েছে বলে মনে করছেন বিক্রেতারা। সেরকমটাই জানালেন হলদিবাড়ি রায়পাড়ার পেঁয়াজ ব্যবসায়ী। তিনি বলেন, বর্তমানে 15 টাকা কেজি খুচরো বিক্রি করছি। তিনি আরো বলেন, বেশি আমদানির কারণেই বর্তমানে পেঁয়াজের দাম কম রয়েছে। পেঁয়াজের দামটা এখন অনেকটা কম, কি বলবো? অনেকটা কম। কত নিল রে?
হাফ কেজি বলে 15 টাকা। হ্যাঁ হাফ কেজি 15 টাকা। হাফ কেজি 15 টাকা বললেন, হাফ কেজি 15 টাকা। সুবিধা অসুবিধা হলো 15 একটু কমছে। আগে কত করে কিনতেন? এই হাফ কেজি দিলাম। আগে কত করে কিনতেন? আগে 40-50, আর এখন এই 30 টাকা আছে। 25 টাকা তো বিক্রি হচ্ছে। হ্যাঁ ওই যে 1 কেজি নিলে 25 টাকা দেয়। 25 টাকা করেই নিলাম তো। ও আচ্ছা, এটা কথা না, 600 গ্রাম দিছি না। 15 টাকা কেজি। বলছি পেঁয়াজের দাম এই মুহূর্তে কি কম রয়েছে না বেশি রয়েছে বাজার? বর্তমানে এখন কম রয়েছে। কারণটা কি? কারণটা এখন কি ব্যাপার, আমদানি বেশি তাই তো? আমদানি বেশি। মানে খুচরো বিক্রি করছেন তো 15 টাকা কেজি? 15 টাকা। হ্যাঁ, এতে লাভবান হওয়া যাচ্ছে তবুও? হ্যাঁ কিছু লাভ হচ্ছে। কিছু লাভ হচ্ছে। কি নাম দাদা আপনার? কোথায় বাড়ি? রায়বাড়ি, হলদিবাড়ি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। নিজের বিধায়ক উন্নয়নের তহবিলের অর্থে শিলিগুড়ির জন্য নানান জনমুখী প্রকল্প করার চিন্তা ভাবনা নিলেও চক্রান্তের শিকার হতে হচ্ছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এ নিয়ে আজ ক্ষোভ উগরে দিলেন তিনি। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে আজ শিলিগুড়ির মেয়র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়কের অভিযোগ, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে তিনি 4টি প্রজেক্ট নিয়েছিলেন। ষড়যন্ত্র করে শিলিগুড়ির মেয়র এবং রাজ্য সরকার 4টি প্রজেক্ট বাতিল করে দেয়। শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ির খাটুসা মন্দিরের সামনে রাস্তা সংস্কারের জন্য তিনি অর্থ বরাদ্দ করেছিলেন, কিন্তু সবকিছু ঠিকঠাক হওয়ার পর সেখানে আবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় এবং তার কাজ বাতিল করে দেওয়া হয়। শিলিগুড়ি উদয়ন সমিতি ক্লাবের সীমানার প্রাচীর দেওয়ার জন্য তিনি অনুমতি পেয়েছিলেন, কিন্তু আচমকাই সেই কাজ বন্ধ করে শিলিগুড়ি পুর নিগম সেখানে সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করে। অপরদিকে শিলিগুড়ির একটি ওয়ার্ডে মহিলাদের জন্য স্নানাগার এবং একটি ওয়ার্ডে মোড়ের মাথায় বৈদ্যুতিক আলোর বন্দোবস্ত করার প্রয়াস তিনি নিলেও পৌর নিগম তাতে সায় দেয়নি। সব মিলিয়ে ক্ষুব্ধ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে কর্পোরেশন কাজ করবে বলে। আচ্ছা, শ্রমিক ভট্টাস টাকা দেওয়ার আগে সেখানে কেন কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হলো না? উদয়ন সমিতি সেখানে ফেন্সিংয়ের জন্য ক্লাব কর্তৃপক্ষ আবেদন জানিয়েছিল। যখন আমাদের কন্ট্রাক্টর ওখানে এসজেডি এর বোর্ড লাগায়, আমি তো আর ঠিক করি না, তো সেই কন্ট্রাক্টর এসজেডি এর বোর্ড লাগানোর পরে সেখানে দেখলাম এনবিডিডি একটা বোর্ড লাগলো, ওখানেই নাকি এনবিডিডি কাজ করবে। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত আমার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকার কাজের বোর্ড লাগানো হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত কি কর্পোরেশন ঘুমিয়েছিল? 3 নম্বর ওয়ার্ড হাইমার্কস লাইট, যখনই লাইট লাগাতে গিয়েছে ঠিকাদার সংস্থা, তাদেরকে সরাসরি এসজেডিএ থেকে বলে দেওয়া হয়েছে এখন এখানে কোনো কাজ করা যাবে না। 46 নম্বর ওয়ার্ড ছটঘাটের কাজ করতে গিয়েছে ঠিকাদার, সেখানে সরাসরি তাকে বলে দেওয়া হয়েছে এখানে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করতে দেওয়া যাবে না। 18 নম্বর এবং 28 নম্বর ওয়ার্ড 5 লক্ষ টাকা করে সেখানকার মহিলাদের স্নানঘর নির্মাণের জন্য টাকা দিয়েছিলাম। যতদূর সম্ভব ফেব্রুয়ারি মাসে এসএমসি এক্সিকিউটিভ অথরিটি আজ পর্যন্ত সেই ভেটেড এস্টিমেট করা হয়নি। এখন আবহাওয়ার খবর।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগে করা মামলায় দুই পক্ষের বক্তব্য শোনার পর ডিআই এর কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। সাথেই এখতিয়ার বহির্ভূত আবেদন বলে পদ অপসারণের আবেদন খারিজ করে দেন বিচারক। পার্টিগত ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে নানান জনমুখী প্রকল্পের উন্নয়ন করতে চেয়েও পারছেন না বিজেপি বিধায়ক। এই নিয়ে আজ শিলিগুড়ি মেয়র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই।